লেখক সুপ্রিয় ভট্টাচার্যের কাজের বিচার। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বাবানের আর আমার স্কুল খোলা থাকলে 5টার মধ্যে উঠে গোছগাছ শুরু করতে হয়। এখন গরমে ছুটি চলছে বলে আমাদের অতটা তাড়াহুড়ো না থাকলেও রঞ্জনের ব্যাংক আছে বলে আলসেমি করে শুয়ে থাকতে পারছিলাম না। আজ একটু বেশি রান্না করে রাখতে হবে বলে 5:30টার মধ্যে উঠে ফ্রিজ থেকে মাছের কন্টেনারটা সিঙ্কের মধ্যে রেখে দাঁত ব্রাশ করতে করতে রঞ্জন আর বাবানকে ডেকে দিয়ে মুখ ধুয়ে আগের দিন মেখে রাখা আটাটা ফ্রিজ থেকে বার করে রাখলাম। 2টো ডিম সেদ্ধ করতে দিয়ে রুটি তরকারির জন্য আলু ছাড়াতে ভাবছিলাম গত 2 দিন দাদার খবর নেওয়া হয়নি। আজ বেলার দিকে দাদাকে একবার ফোন করব। আলু কাটা হয়ে গেলে সেগুলো ধুয়ে কড়াই চাপিয়ে যখন রুটি বেলছি তখন রঞ্জন আর বাবান দাঁত ব্রাশ করতে করতে রান্নাঘরে এলে রঞ্জনকে বললাম, ওর সাথে খেলা না করে তুমি সামনে থাকলে ও দুষ্টুমি না করে তো পড়ে, ওকে নিয়ে একটু বসো না। রঞ্জন সাথে সাথে ছেলেকে বলল, বাবান আর না, চলো মুখ ধুয়ে পড়তে বসতে হবে, তা না হলে মা কিন্তু রাগ করবে। রুটি ছেঁকতে রঞ্জনের দিকে তাকালে রঞ্জন ছেলেকে নিয়ে রান্নাঘর ছেড়ে চলে গেল। আমি মুখ টিপে হেসে বাটি সমেত সেদ্ধ ডিম 2টো সিঙ্কের মধ্যে রেখে তরকারির কড়াটা নামিয়ে রঞ্জনের চা বসিয়ে রুটি ছ্যাঁকা শেষ করতে লাগলাম। ছেলেকে ডিম সিদ্ধ আর একটা রুটি তরকারি দিয়ে রঞ্জনকে বললাম, তুমি দেখবে ও যেন সব খায়। বলে আবার রান্নাঘরে ফিরে রঞ্জনের টিফিনের রুটি তরকারি আর ডিম সেদ্ধ রেডি করে রেখে রঞ্জনকে যখন চা বিস্কুট দিচ্ছি তখন কাজের দিদি পারুলদি ঢুকে সিঙ্কে আলুর তরকারি করা কড়াটা আর ডিম সেদ্ধ করা বাটিটা দেখে ঘর ঝাড় দিতে লাগলো। আমি রিমা ইন্ডাকশানে ভাত বসিয়ে ঘরে এসে রঞ্জনকে বাবানের পড়াগুলো ধরো বলে স্নান করতে ওয়াশরুমে ঢুকলাম। স্নান সেরে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা মাথার উপর বেঁধে ঠাকুরের গ্লাস আর থালা ধুয়ে ঘটিতে একটু জল নিয়ে ঘরে ঠাকুরকে জল মিষ্টি দেব বলে পাথরের সিংহাসনটার সামনে বসে পারুলদিকে বললাম, পারুলদি ভাতটা একবার দেখো তো হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে নামিয়ে ফ্যান গেলে দাও, আর যদি না হয়ে থাকে তাহলে 2টো আলু আর 8-9টা পটল খোসা ছাড়িয়ে রেখো। ঘর মুছতে পারুলদি বলল, ঠিক আছে বৌদি। ঠাকুরকে জল মিষ্টি দিয়ে মিনিট 15 পরে রান্নাঘরে এসে দেখি সিঙ্কে রাখা কড়া আর বাটি মাজা হয়ে গেছে। একটা বড় বাটিতে আলু পটল কেটে পারুলদি ভিজিয়ে রেখেছে। ইন্ডাকশানে চাপানো ভাতটা দেখে সুইচ অফ করে সেটা নামিয়ে ডেচকির উপর বসিয়ে যখন ফ্যান গালাতে দিচ্ছি তখন পারুলদি ঘর মোছা জলটা বাইরে ফেলে এসে বালতি আর ন্যাতাটা যথাস্থানে রেখে বলল, রান্নাঘরটা তাহলে আমি বেলার দিকে এসে মুছে দেব। গ্যাস জ্বালিয়ে চায়ের দুধ বসিয়ে সিঙ্কের মধ্যে রাখা মাছের কন্টেনার থেকে 5 পিস পেটির মাছ বার করে একটা স্টিলের মাঝারি প্লেটের উপর রেখে কন্টেনারটা বন্ধ করে ফ্রিজে রেখে এসে হাত ধুয়ে ফুটন্ত দুধের মধ্যে চায়ের পাতা ফেলে বললাম, পারুলদি কাল আমার বাবানের জন্মদিন, তুমি তোমার ছেলেকে নিয়ে এসো, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। 3 মাস আগে যখন রঞ্জন বাগুইআটিতে ট্রান্সফার হয়ে এলো তখন অনেক খোঁজাখুঁজি করে এই বাড়িটার সন্ধান পেয়েছিলাম আমরা। বাড়িওয়ালা জেঠু আর জেঠিমা দোতলায় থাকেন, আমরা একতলায় 2টো ঘর, বারান্দা আর রান্নাঘর দিয়ে একটা ফ্ল্যাটে থাকি। এখানে আসার পর যখন কাজের লোক খুঁজছিলাম তখন জেঠু এই পারুলদিকে ঠিক করে দেন। পারুলদির স্বামী রাজমিস্ত্রি কাজ করলেও শুনেছি সে নাকি পারুলদির সাথে থাকে না। পারুলদির 5 বছরের একটা ছেলেও আছে। দুধ চা খেতে ভালোবাসে বলে সকালে আগে এখানে এসে যদি রাতের কোনো বাসন থাকে সেগুলো মেজে ঘর, বারান্দা, রান্নাঘর ঝাঁট দিয়ে মুছে অন্য আরেকটা বাড়িতে যাওয়ার আগে আমার এই দুধ চা খাওয়ার জন্য পারুলদি প্রতিদিন অপেক্ষা করে। কারণ অন্য বাড়িতে বা নিজের বাড়িতেও চা খেলেই তাকে লিকার চা খেতে হয়। একগাল হেসে কাপড়ে হাত মুছতে রান্নাঘরের সামনে পাথরের মেঝের উপর বসে পারুলদি বলল, কাল নিশ্চয়ই অনেক লোকজন আসবে। 2টো চায়ের কাপ নিয়ে একটা বড় স্টিলের প্লেটের উপর পারুলদির চায়ের কাপটা রেখে তাতে চা ঢেলে পাশে 2টো রুটি আর একটু তরকারি দিয়ে অন্য কাপটায় আমার জন্য বাকি চাটা নিয়ে
পারুলদির হাতে প্লেটটা দিয়ে বললাম, এখানে এসেছি তো মাত্র 3 মাস হয়েছে, সেইভাবে কাউকে চিনি না বা বাবানেরও তেমন কেউ পরিচিত নেই। তবে হ্যাঁ, বাড়িওয়ালা জেঠু জেঠিমাকে বলবো। আর তুমি তো ঘরেরই লোক, তোমার ছেলেকে নিয়ে একটু সকাল সকাল চলে এসে আমার ছেলেটাকে আশীর্বাদ করো, যাতে সে মানুষ হতে পারে। পারুলদি আমার কথা শুনে কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আমরা আবার মানুষ, তার আবার আশীর্বাদ? না না পারুলদি, মানুষ গরিব হোক বা বড়লোক, কিংবা সে যে কোনো কাজ করুক না কেন, যদি সে অন্তর থেকে কারোর ভালো চায় তাহলে তার ভালো হতে বাধ্য। তুমি এভাবে বলো না। কি জানি বৌদি, আমার আশীর্বাদে যদি কারোর ভালো হয় তাহলে নিশ্চয়ই করব, বলে রুটির সঙ্গে তরকারি নিয়ে সেটা মুখে দিয়ে খেতে খেতে বলল, তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকেরা কেউ আসবে না বৌদি? মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ফ্রাই প্যানেতে একটু তেল দিয়ে বাঁ হাত দিয়ে চায়ের কাপ তুলে তাতে চুমুক দিয়ে বললাম, তোমার দাদা বাড়ির অমতে আমাকে বিয়ে করেছিল, তাই তারা কেউ সম্পর্ক রাখেনি। পারুলদি রুটি তরকারি খেতে খেতে অবাক হয়ে বলল, তোমাদের ছেলে হওয়ার পরও তারা সম্পর্ক রাখেনি? না। এই বলে ফ্রাই প্যানের উপর মাছগুলো দিয়ে চায়ের কাপে আবার চুমুক দিয়ে বললাম, 2 বছর আগে 5 বছরে যখন বাবানে প্রথম জন্মদিন করেছিলাম, তখন শুনেছিলাম শ্বশুর শাশুড়ি নাকি আসতে চেয়েছিলেন, কিন্তু ভাসুরের আপত্তিতে আর আসতে পারেননি। তবে 2 দিন পর শ্বশুরমশাই তোমার দাদার ব্যাংকে গিয়ে দেখা করে 5,000 টাকা দিয়ে বলেছিলেন, তুই তোর ছেলেকে কিছু কিনে দিস। পারুলদি রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, এবার তার চায়ে চুমুক দেওয়া দেখে মনে হচ্ছে আজ যেন আরেক বাড়ি যাওয়ার তাড়া নেই তার। সে আবার জিজ্ঞাসা করল, তোমাদের বিয়েটা তোমার শ্বশুর বাড়ির লোকেরা মেনে নেয়নি কেন? পারুলদি দিকে না তাকিয়ে মাছ ভাজতে ভাজতে হেসে বললাম, অন্যদিন তো দাঁড়াতে চাও না, আজ মনে হচ্ছে অন্য জায়গা যাওয়ার তোমার তাড়া নেই। হেসে চায়ের কাপে চুমুক দিয়ে তাড়া নেই আবার বলে পারুলদি কৌতূহল চাপতে না পেরে বলল, আমি ভেবে পাচ্ছি না ছেলে হওয়া সত্ত্বেও তোমাদের মতো মানুষের সাথে তোমার শ্বশুর বাড়ির লোকেরা কেন সম্পর্ক রাখতে চায়নি। ফ্রাই প্যানের উপর মাছগুলো উল্টে দিয়ে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা সিঙ্কের মধ্যে রেখে কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমি যখন ক্লাস 4-এ আর দাদা 7-এ পড়ে, তখন হঠাৎই একদিন বেলা 11টার দিকে বাবার স্ট্রোক হয়। সেদিন আমরা স্কুলে ছিলাম। মা বাবাকে হসপিটালে নিয়ে যেতে যেতে রাস্তাতেই বাবা মারা যান। বাবা সেই সময় একটা ছোটোখাটো ব্যবসা করলেও 3টে ঘর সমেত একটা বাড়ি উনি করেছিলেন। আমরা মোটামুটি তখন ভালোই ছিলাম। বাবা হঠাৎ করে মারা যাওয়াতে ব্যবসার বেশিরভাগ টাকাই মার হয়ে যায়। 8 থেকে 9 মাসের মধ্যে যখন আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকাটাই দুরূহ মনে হচ্ছিল, তখন আর কোনো উপায় না পেয়ে মা আয়ার কাজ করা শুরু করে দিয়েছিলেন। মা ওই সময় আয়ার কাজ করে আমাদের 2 ভাই বোনকে লেখাপড়া শিখিয়ে বড় করেছিলেন। তাই আজ আমি স্কুলের দিদিমণি আর আমার দাদা আইটি সেক্টরে কাজ করে। দাদা এখন পুনেতেই আছে। এই বলে মাছগুলো নামিয়ে ওই ফ্রাই প্যানের উপর আলু আর পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আদা বাটা, নুন, লঙ্কা, ধনিয়া আর জিরের গুঁড়ো দিয়ে আরও খানিকটা নাড়িয়ে জল দিয়ে পারুলদির দিকে তাকিয়ে বললাম, মা ওই আয়ার কাজ করতেন বলে তোমার দাদার বাড়ি লোকেদের কাছে আমরা ছোট লোক বলে পরিচিতি পেয়েছিলাম, যদিও তোমার দাদা কিন্তু আমাকে ভালোবেসেই বিয়ে করেছিল। ভালোবেসে বিয়ে বলতে তোমাদের কি একই জায়গায় বাড়ি ছিল? এই বলে পারুলদি উঠে দাঁড়ালো। একই জায়গা বলতে এ পাড়া আর ও পাড়া। একটু দাঁড়াও বলে ঘরের ভেতর থেকে 200 টাকা এনে পারুলদির হাতে দিয়ে বললাম, তুমি বেলার দিকে যখন আবার আসবে তখন 5 প্যাকেট আমুল গোল্ড দুধ নিয়ে এসো, পায়েসটা করে রাখবো। পারুলদি জানার আগ্রহ যেন শেষ হয় না। টাকাটা কাপড়ের আঁচলে বেঁধে বলল, তোমার দাদা আসবে না? মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে বললাম, 2 বছর আগে দাদার চাকরি পুনেতে হলে দাদা বাড়ি বিক্রি করে দিয়ে মাকে নিয়ে ওখানে চলে যায়। মা আমাকে বাড়ির বিক্রির টাকা দিতে চেয়েছিলেন কিছু, কিন্তু রঞ্জন সে টাকা না নিয়ে বলেছিল, আমি আর রিমা দুজনেই চাকরি করি, টাকাগুলো আপনি আপনার নামে ব্যাংকে ফিক্সড করে দাদাকে নমিনি করে রেখে দিন। 2 বছর আগে মা মারা গেলে
আগে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেখানে দাদা পুনে থেকে এসে দুদিন থেকে বাবানের নামে 10 লক্ষ টাকা ফিক্সড করে দিয়ে চলে যাওয়ার সময় বারবার বলে গিয়েছিল দিন 15 ছুটি নিয়ে যেন ওর ওখান থেকে ঘুরে আসি। বলে গ্যাসটা অফ করে মাছের ঝোলটা একটা বড় স্টিলের বাটিতে ঢেলে বললাম, ভেবেছি এবার পুজোর ছুটিতে আমরা সবাই দাদার ওখানে। কথা শেষ হওয়ার আগেই পারুলদি পিছন ফিরে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, যারা কাজ দিয়ে মানুষকে বিচার করে তারা যে কতটা ভদ্রলোক সে আমার দেখা আছে। পারুলদি গজগজ করতে করতে চলে যাচ্ছে। আমি মাছের ঝোলটা ঢেকে ভাতের হাঁড়িটা তুলে টেবিলে যখন রাখছি তখন রঞ্জন এসে বলল, 8:30 বাজে, আমি স্নানে যাচ্ছি, বাবা নো ঘরে পড়ছে বলে বলল, বিকেলে বাড়ি ফেরার পথে কেকটা অর্ডার দিয়ে মাছ আর মাংসটা যদি এনে রাখি তাহলে কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে হলেও তুমি সকাল সকাল রান্নাটা সেরে ফেলতে পারবে। এখন বলো আজ নিয়ে আসবো নাকি কাল আনতে হবে বলে আমার মুখের দিকে তাকিয়ে রইল। বললাম, খাওয়া দাওয়া যখন দুপুরে তখন কাল সকালে বাজার করে আনতে আনতে দেরি হয়ে যাবে, তার থেকে তুমি আজই নিয়ে এসো বলে বললাম, মনে করে কিন্তু বাবানের জন্য 1 বাক্স ভালো রং পেন্সিল নিয়ে এসো। রঞ্জন ব্যাংকে চলে গেলে রুটি খেয়ে একটা বাটিতে 2 পিস মাছ আর একটু ঝোল তরকারি নিয়ে বাবানকে বললাম, আমি জেঠুদের উপরে যাচ্ছি, তুই যাস তো আয়। বাবান আমার কথার কোনো উত্তর না দিয়ে এক মনে আঁকতে লাগলো। সে আঁকায় ব্যস্ত আছে দেখে তাকে আর কিছু না বলে জেঠুদের উপরে পা বাড়ালাম। উপরে উঠে ডোরবেল বাজিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। একটু পরে জেঠিমা এসে দরজা খুলে দিলে মাছের বাটিটা জেঠিমার হাতে দিয়ে বললাম, ঝাল কম দিয়ে হালকা করে রেঁধেছি, খাওয়ার মতো হয়েছে কিনা দেখবেন। জেঠিমা আমাকে ভেতরে আসতে বলে বললেন, 2 দিন আগে যে শুক্তো রান্না করে দিয়েছিলে সেটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোমার জেঠু তো সেটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছিলেন বলে ডাইনিং টেবিলের উপর মাছের বাটিটা রেখে আমাকে বসতে বলে পাখাটা চালিয়ে দিয়ে বললেন, রঞ্জন ব্যাংকে চলে গেছে? হ্যাঁ বলে বললাম, জেঠিমা হাত ধোবো, রান্নাঘরে সিঙ্কের থেকে ধুয়ে নাও বলে বললেন, ছেলে কি করছে? ও আঁকছে বলে হাত ধুয়ে বললাম, জেঠু বাড়িতে নেই? না, উনি বাজারে গেছেন। তোমার গরমের ছুটি তো প্রায় শেষ হয়ে এলো। হ্যাঁ বলে চেয়ারে বসে বললাম, জেঠিমা কাল বাবানের জন্মদিন, খাওয়া দাওয়ার ব্যবস্থা দুপুরেই করেছি বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, আমাদের নিজের বলতে যারা তারা কেউ আসবে না, এখন আপনারাই আমাদের নিজের লোক, তাই জেঠু আর আপনি কাল সকাল সকাল এসে আমার বাবানটাকে একটু আশীর্বাদ করবেন, ও যেন আপনার মেয়ের মতো মন মানসিকতা পায়। আমার কথা শুনে জেঠিমা হাসি হাসি মুখ করে বললেন, হ্যাঁ এটা তুমি বলতে পারো, আমার মেয়ের মন মানসিকতা খুব ভালো বলে বললেন, আমাদের প্রথম সন্তান যখন মেয়ে হলো তখন আমার শাশুড়ি মা থেকে শুরু করে অনেকে বলেছিলেন একটা ছেলের জন্য যেন আমরা চেষ্টা করি, কিন্তু তখন তোমার জেঠু বলেছিলেন চেষ্টা করার পর যদি মেয়ে হয় তখন তো এই লোকগুলোই আবার চেষ্টা করতে বলবে, তার থেকে উপরওয়ালা যাকে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের উচিত তাকে খুব সুন্দর করে মানুষ করা। সন্তান ছেলে হোক বা মেয়ে সে তো সন্তানই, একটা সন্তান তাকে যদি ঠিক মতো করে মানুষ করতে পারি তাহলেই তো আমরা বাবা মা হিসেবে সার্থক। এই বলে জেঠিমা একটু চুপ করে আবার বললেন, আমাদের মেয়ে রিঙ্কু চাকরি পাওয়ার পর যখন নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করলো তখন কিন্তু তার উপর আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না, তবে চিন্তা একটা ছিল, জামাই বা জামাইয়ের বাড়ির লোকজন কেমন হবে। শুনেছি ওনারা তো ভালোই আছেন, জেঠিমা বললেন, 18 বছর হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে, জামাই এবং তার বাড়ির লোকজন খুব ভালো, নাতনি জুলিয়ান ডেতে পড়ে, আবার মাধ্যমিক দিয়েছিল প্রায় 90% কাছাকাছি নম্বর পেয়ে। মেয়ে জামাই সময় পেলে চলে আসে, আর যখন আসতে পারে না তখন প্রতিদিন 2-1 বার করে ফোন করে, এছাড়া যখন যেটা লাগে অনলাইনে পাঠিয়ে দেয় বলে কিছুক্ষণ নীরব থেকে মুখটা উজ্জ্বল করে বলতে লাগলেন, আর চারদিক দেখে মনে হয় উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি রিঙ্কুদির কথা কিছু কিছু পারুলদের কাছে শুনেছিলাম, রিঙ্কুদি এবং জামাই যখনই সময় পায় চলে আসে জেঠু জেঠিমাকে দেখতে আর তাদের পছন্দের জিনিসপত্র নিয়ে। জেঠুর আসতে দেরি হচ্ছে দেখে চেয়ার থেকে উঠে বললাম, বাবার নিচে একা আছে, আমি যাই,
তোমার জেঠু গরমের জন্য 5 দিন বাজারে যায়নি, অনেক কিছুর মধ্যে আলু পেঁয়াজ চায়ের পাতাও বারণ, তো তাই হয়তো ওনার দেরি হচ্ছে বলে বললেন, তোমাকে কিন্তু চা খাওয়াতে পারলাম না। না না, সকালে আমি চা খেয়েছি বলে দরজার দিকে এগিয়ে গেলে জেঠিমা বললেন, ঠিক আছে যাও, তবে তোমার শ্বশুর শাশুড়ি তাদের নাতিকে আশীর্বাদ করতে আসুক আর না আসুক আমরা করব, মন খারাপ করো না। 2 মাস পর রঞ্জন ব্যাংকে যাওয়ার আগে বলে গেল, অষ্টমীর দিন কিন্তু তোমার দাদার ওখানে যাওয়ার টিকিট কাটছি। বললাম 10 থেকে 12 দিন পর ফেরার টিকিটটাও যদি একবারে হয়ে যায় তাহলে কেটে নিও। বেলা 1টার দিকে যখন আমি স্কুলে, তখন রঞ্জন ফোন করে বলল, বাবার হার্টের অবস্থা নাকি ভালো না, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, সব পরীক্ষা নিরীক্ষার পর হয়তো 2-1 দিনের মধ্যে বাইপাস সার্জারি হবে। বললাম, খবরটা তোমাকে কে দিয়েছে? রঞ্জন বলল, মা। মা এখন কোথায়? বলতেই রঞ্জন বলল, নার্সিংহোমে। বললাম, তাহলে আর 1 মুহূর্ত দেরি না করে তুমি নার্সিংহোমে গিয়ে খোঁজ খবর নাও, যদি প্রয়োজন হয় আমাকে বলবে, আমি বাড়ি গিয়ে বাবানকে উপরে জেঠু জেঠিমার কাছে রেখে চলে যাব। আর একটা কথা বলে বললাম, এই সময় মা যেন রাগ করে না থাকেন, তুমি ওনাকে সঙ্গে করে সোজা এখানে নিয়ে আসবে। যদি আসতে না চান বলবে, টাকি থেকে তুমি যাতায়াত করবে কিভাবে? রাগ করার দিন ফুরিয়ে যাচ্ছে না, বাবা সুস্থ হোক, তারপর আবার তোমরা রাগ করো, এখন আমার সাথে চলো। রঞ্জন আমার কথা শুনে বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি, ছাড়ছি। আমাদের দাদার ওখানে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে। শ্বশুর মশাইয়ের সার্জারি হয়ে গেছে, উনি আর শাশুড়িমা এখন আমাদের সাথে আমাদের বাগুইয়াটির বাসাতেই আছেন, কারণ পরপর চেক আপ আছে বলে। আমি 10 দিনের জন্য স্কুল থেকে ছুটি নিয়েছি শ্বশুর মশাইকে দেখাশোনা করার জন্য। ডাক্তার শ্বশুর মশাইকে বেশি কথা বলতে বারণ করেছিলেন, কিন্তু উনি সমান তালে বাবানের সাথে কথা বলে চলেছেন। বেশি কথা বলতে নিষেধ করলে উনি বলছেন, নাতির এই 7 বছরের অনেক কথা আমার জানা হয়নি, সেগুলো সব জানতে হবে না। এর মধ্যে ভাসুর 2 দিন এসে বাবা মার সাথে দেখা করে বাবানকে 2টো ক্যাডবেরি সেলিব্রেশন প্যাকেট দিয়ে বলে গেছেন, তোর আঁকার হাতটা ভালো, প্র্যাকটিস করে যা। শ্বশুর মশাইয়ের যখনই কোনো কিছুর প্রয়োজন হচ্ছে উনি কিন্তু সরাসরি সেটা আমাকে বলছেন। আমি চেষ্টা করে যাচ্ছি সেগুলো যতটা সম্ভব পূরণ করার। যেমন পরশুদিন সকালে শ্বশুর মশাইকে ভেজ স্যুপ করে দিয়েছিলাম, সেটা উনি না খেয়ে বললেন, লুচি আর ছোলার ডাল একটু করে দাও না। লুচি এখন আপনাকে দেওয়া যাবে না, তবে যদি রুটির সাথে ছোলার ডাল খান তাহলে করে দিতে পারি বলে বলেছিলাম, আপনার অত বড় অপারেশন, খাওয়া দাওয়া এখন অনেক সাবধানে করতে হবে। কিছুদিন যাক, আপনিও একটু সুস্থ হয়ে উঠুন, তারপর না হয় আপনাকে লুচি তৈরি করে খাওয়াবো। তখন শ্বশুর মশাইয়ের মুখ দেখে বুঝতে পারছিলাম আমার কথা ওনার মোটেও পছন্দ হয়নি, কিন্তু সেই মুহূর্তে উনি একটু চুপ করে থেকে মুখটা গম্ভীর করে বলেছিলেন, ঠিক আছে। শাশুড়িমা খুব বেশি প্রয়োজন না হলে আমার সাথে কথা বলছেন না, কিন্তু পারুল দি এলেই তার সাথে নানা বিষয়ে কথা বলেন। সেই রকমই কথা বলার ফাঁকে পারুল দি একদিন মুখ ফসকে বলে ফেলেছিল, কাজ দিয়ে মানুষকে বিচার না করে তার ব্যবহারের মাধ্যমে বিচার করা উচিত। সেদিন পারুলদির কথার কোনো উত্তর না দিয়ে শাশুড়িমা বলেছিলেন, তোমার ছেলেকে এখন স্কুলে ভর্তি করোনি কেন? পারুলদি ঘর মুছতে মুছতে বলেছিল, সামনের বছর ছেলের 6 বছর পূর্ণ হবে, বৌদি বলেছেন ছেলেকে স্কুলে ভর্তি করে দেবেন। সেদিন শাশুড়ি মা আর কিছু না বলে উপরে জেঠিমার ঘরে চলে গিয়েছিলেন। শ্বশুর মশাইকে আজ বিকেলে লিকার চা আর সেদ্ধ ছোলার সাথে 2 মুঠো মুড়ি মেখে দিয়ে পাশে দাঁড়িয়ে বললাম, আপনাদের দুজনেরই বয়স হয়েছে, এখন মাঝে মধ্যে ডাক্তার দেখানো, চেক আপ এগুলো করার দরকার, যেটা আপনি টাকিতে থাকলে একটু সমস্যা হতে পারে, কিন্তু এখানে দ্রুত এবং সহজেই সব হয়ে যাবে। শ্বশুরমশাই অল্প মুড়ি মুখে দিয়ে বললেন, তোমার শাশুড়ির সাথে কথা বলে দেখি উনি কি বলেন। শ্বশুর মশাইয়ের কথা শুনে মনে মনে ভাবছি, এতগুলো বছর পর আজ আমার আর মা বেঁচে নেই, তবুও ওনাদের কাছে আমার মা, আমি, দাদা কি ভদ্রলোক হতে পেরেছি।